একটা কথা শোনা যাচ্ছে যে বিজেপির তরফ থেকে আসানসোলের প্রার্থীর জন্য মিঠুন চক্রবর্তীকে অ্যাপ্রোচ করা হয়েছে, তিনি বলেছেন যে তিনি দাঁড়াবেন। এরকম কোনো খবর আমার জানা নেই। আমার মনে হয় পশ্চিমবঙ্গ বিজেপিরও কারোর জানা নেই। সঠিক সময়ে আমাদের প্রার্থী বিধানসভা এবং লোকসভার উপনির্বাচনে প্রার্থীর নাম ঘোষণা করা হবে। আমাদের প্রার্থীর নাম কোনো ব্যক্তি হঠাৎ মঞ্চের উপর থেকে ঘোষণা করে দিতে পারেন না, নির্দিষ্ট পদ্ধতি আছে, একটু দেরি হয়। সংসদীয় বোর্ড এখানে নাম ঠিক করেন, ঠিক সময় প্রতিদ্বন্দ্বিতা হয়। মুখ্যমন্ত্রী আজকে বলেছেন 4 বছর আগে আমার কাছে পেগাসাস ওই মেশিন বিক্রি করতে এসেছিল, আমরা না করে দিয়েছি। তার কারণ নিরাপত্তার সাথে ব্যবহার হলে এক জিনিস, কিন্তু বিচারক রাজনৈতিক কেসের ক্ষেত্রে ব্যবহার করাটা ঠিক নয়। যদি পেগাসাস একটা ভিন্ন রাষ্ট্র থেকে এই ধরনের কোনো ইকুইপমেন্ট নিয়ে একজন অঙ্গরাজ্যের মুখ্যমন্ত্রীকে এই অ্যাপ্রোচটা করতে পারে, তার সেই মুহূর্তেই তাদের ভারত সরকারের কাছে জানানো উচিত ছিল এবং বিষয়টিকে পাবলিক করে দেওয়া উচিত ছিল। কারণ যদি কোনো দেশের এ ধরনের পেগাসাস নিয়ে বা এই ধরনের কোনো ইকুইপমেন্ট নিয়ে, এ ধরনের সফটওয়্যার নিয়ে কোনো রাজ্যের মুখ্যমন্ত্রীর কাছে অ্যাপ্রোচ করে, যে কোম্পানি সরাসরি ঘোষিত করে, তাদের ঘোষণা আছে যে তারা কোনো দেশ ছাড়া কারোর সঙ্গে এ নিয়ে ডিল করেন না। এবং সেই ক্ষেত্রে যদি পেগাসাস তাদের সংস্থায় এসে কোনো মুখ্যমন্ত্রীর কাছে যান, তাহলে তো সেই মুখ্যমন্ত্রীর উচিত প্রথমেই সেই ঘটনা দেশের স্বরাষ্ট্রমন্ত্রীকে জানানো কিংবা দেশের প্রধানমন্ত্রীকে জানানো। ভাই এখানে হবে না, ওদিকে চলবে। কে আছেন পেছনে? কি হচ্ছে? দ্বিতীয় প্রশ্ন হচ্ছে, আজকে মুখ্যমন্ত্রী বলেছেন যে এই যে পরীক্ষার শিডিউল তার সঙ্গে বারবার করে ক্ল্যাশ করছে। ইলেকশন কমিশন যাদেরকে রিকোয়েস্ট করা হয়েছিল, তারপরে তারা সবই জানতেন, তারপরেও তারা সহযোগিতা করলেন না। মুখ্যমন্ত্রীর অভিযোগ হচ্ছে আসলে কেন্দ্রীয় সরকারের কথা মতো নির্বাচন কমিশনটা চলে। কি বলবেন? নির্বাচন কমিশন তো এর আগেও ভবানীপুরের উপনির্বাচন করিয়েছে রাজ্য সরকারের আবেদনে সাড়া দিয়ে। দেশের বহু মানুষ ক্ষুব্ধ হয়েছিলেন, পশ্চিমবঙ্গের বহু মানুষ আশ্চর্য হয়ে গিয়েছিলেন। সাংবাদিকরা বিভিন্ন ধরনের প্রশ্ন করেছিলেন আমাদের কাছে যে ভবানীপুরের উপনির্বাচন কিভাবে সম্ভব হচ্ছে শুধুমাত্র মুখ্যমন্ত্রীকে টিকিয়ে রাখবার জন্য। এই অভিযোগ নিয়ে তো বিরোধীরা আমাদের সামনে এসেছিলেন। আজকে মুখ্যমন্ত্রী একথা বলছেন, নির্বাচন কমিশন যদি দিন ঘোষণার সময়, তো কার্যত রাজ্য সরকারের ভূমিকা থাকে। রাজ্য সরকার কি জানিয়েছিলেন? আসলে এ রাজ্যে কবে পরীক্ষা হবে সেটা সবসময় মন্ত্রীদেরই জানা থাকে না। কখনো শোনা গেল পরীক্ষা হবে না, তারপর হঠাৎ একটা দিন ঘোষিত হয়ে যায়। কিন্তু আনপ্ল্যান্ড ওয়েতে পুরো মন্ত্রক চলেছে। তো সেক্ষেত্রে তাদের ব্যর্থতা, তাদের গাফিলতি, সম্পূর্ণ বিষয়টি নিয়ে তাদের উদাসীনতার কারণে যদি পরীক্ষা এবং নির্বাচন এক জায়গায় পড়ে যায়, তো নির্বাচন কমিশনকে তারা আক্রমণ করবেন। কেন্দ্রীয় সরকারের বিভিন্ন সংস্থাকে আক্রমণ করাই হচ্ছে তৃণমূল কংগ্রেসের লক্ষ্য। এরা কোঅপারেটিভ ফেডারালিজম নয়, কম্পিটিটিভ ফেডারালিজমে চলে গেছে। একটা রাজ্য কেন্দ্রের সঙ্গে প্রতিযোগিতায় নেমেছে। একটা রাজ্য প্রতিনিয়ত কেন্দ্রীয় সংস্থাকে আক্রমণ করছে। একটা হঠাৎ যে 3 মাস আগের, 3 বছর আগের পেগাসাসের ইস্যু তুলে নিয়ে আসা হলো। এখানে তো সাংবাদিকরা সবসময় বিভিন্ন সময় কলকাতায় কথিত আছে, আমরাও তো জানতে চেয়েছিলাম মুখ্যমন্ত্রীর কাছে, তাদের দলের যে সমস্ত মানুষ এসেছিলেন বিজেপিতে, এখন অবশ্য তারা নিজেদের দলে ফিরে গেছেন, তারাই তো এখানে এসে প্রশ্ন তুলেছিলেন। সাংবাদিকদের সামনে বক্তৃতায় বলেছেন যে কোন পদস্থ পুলিশ অফিসার জার্মানি গিয়েছিলেন, ইসরায়েল গিয়েছিলেন, কোন পদস্থ অফিসার কলকাতায় একটি রাশিয়ান কোম্পানির সঙ্গে মিটিং করেছিলেন হোয়াটসঅ্যাপ ফেসবুক ক্র্যাক করার জন্য। সরাসরি বলছেন যে কমিশন বিজেপির কথাই চলছে। অতীতেও বলেছেন। ভারতবর্ষের অন্য কোনো রাজ্যের মানুষ এ ধরনের কিছু কথা বলেন না। এ ধরনের অভিযোগ কিন্তু নির্বাচন চলাকালীন অখিলেশ কোনোদিন নিয়ে আসেননি। ব্রাত্য বসু আজকে বলেছেন আবার অভিষেক বন্দ্যোপাধ্যায়কে টার্গেট করা হচ্ছে, ফের তাকে ইডির নোটিশ ধরানো হয়েছে। ব্রাত্য বসু তার দলের মধ্যে নিজের টিআরপি বাড়ানোর চেষ্টা করছেন, দলের কথা বলছেন, তিনি তো বলবেন, এটা স্বাভাবিক। আবার অন্যদিকে সিপিএম বা কংগ্রেস বলতো, যখনই তদন্ত একটু স্লথ হয়ে যেত তদন্তের গতি, তখনই তারা বলেন দিদি মোদি গটাপ। তো এর মধ্যেই তো পশ্চিমবঙ্গের মানুষ চলেছে। সেজন্য আমরা বারবার বলেছি এই প্রশ্নের উত্তর আমরা দিতে অপারক।
কারণ দীর্ঘদিন ধরে এই প্রশ্ন, এই বিতর্ক চলতে চলতে আজকে মানুষও কার্যত বিরক্ত হয়ে গেছেন, এটা শুনতে চাইছেন না। আদালতের নির্দেশে তদন্ত চলছে। যদি কেউ মনে করেন এটি রাজনৈতিক প্রতিহিংসা, যদি কেউ মনে করে নির্বাচনের পরে এ ধরনের ঘটনা ঘটছে, তার সঙ্গে সরাসরি প্রধানমন্ত্রীর নির্দেশে হচ্ছে, যে অভিযোগ তৃণমূল কংগ্রেস করছে, তার জন্য আদালত এর দরজা খোলা আছে। আদালত শুনুন। সিপিএমের সাংগঠনিক বৈঠকে এবার তারুণ্যে জোর দেওয়া হয়েছে। ম্যাক্সিমাম দেখা যাচ্ছে তরুণ নেতাদেরকে, নেত্রীদেরকে তুলে আনা হচ্ছে। আপনারা কিভাবে দেখছেন? দলের সম্পাদকের মুখ বদল হয়েছে, সংখ্যালঘু নেতা আসলে দায়িত্ব পেয়েছে। সিপিএম গৃহীত, পরীক্ষিত এবং পরিত্যক্ত। সারা পৃথিবী জুড়ে আজকে বামপন্থী রাজনৈতিক দলগুলো কোথায় পৌঁছেছে সেটা প্রত্যেক মানুষের জানা। তারুণ্যের মুখ, সংখ্যালঘু মুখ, এসব করে নতুন করে পশ্চিমবঙ্গে কোনো জায়গা পাওয়া যাবে না। কারণ পশ্চিমবঙ্গের মানুষ এটা বুঝে গেছেন যে এই ভাইজান তত্ত্ব, যেটা আমরা দেখেছিলাম যে মোহাম্মদ সেলিমের প্রযোজনায় আর কংগ্রেসের সহযোগিতা, এখানে একটা ভাইজান তত্ত্ব এসে গিয়েছিল নির্বাচনের আগে, সরাসরি সাম্প্রদায়িক হুমকি। তো সেই তত্ত্বের যিনি অন্যতম প্রণেতা ছিলেন, তাকে মুখ করে যদি সিপিএম মনে করে এগিয়ে যাব, আমার মনে হয় না এ দিয়ে কোনো রাজনীতি হবে। বিভিন্ন জায়গায় সিদ্দিকুল্লাহ, ববি হাকিম বিভিন্ন জায়গায় গিয়ে বলছেন যে বিজেপি হিন্দুদের পার্টি, আক্রমণ করছেন বিজেপিকে ধর্মীয় কারণে। আর কিন্তু আমরা তো এই রাজনীতিতে বিশ্বাস করি না। আমরা তো মনে করি যে হিন্দুত্ব একটা ওয়ে অফ লাইফ। আমরা বহুত্ববাদে বিশ্বাস করি এবং সেই বহুত্ববাদটা এখানেই আছে। তাই আমাদের কাছে মোহাম্মদ সেলিম কিংবা ফিরহাদ হাকিম কিংবা সিদ্দিকুল্লাহ, এরা আমাদের কাছে তো, আমরা তো তাদের ওভাবে মুসলমান হিসেবে দেখি না, আমরা তাদের সংখ্যালঘু হিসেবে দেখি না। আমাদের দৃষ্টিভঙ্গি হচ্ছে আমরা এদের ভারতীয়ই মনে করি, কিন্তু ওরা আমাদের কথা শুনতে চান না। ওরা জোর করে নিজেদের সংখ্যালঘু বানাবেন, ওরা জোর করে ভোট ব্যাংকের রাজনীতির দিকে যাবেন, ওরা জোর করে মানুষকে বোঝাবেন যে বিজেপি সংখ্যালঘু বিরোধী। তাই সংখ্যালঘু ভোট পাওয়ার জন্য সংখ্যালঘু মুখ। এবার বাংলার মানুষ চিন্তা করবেন তারা কোন পথে হাঁটবেন। প্রাপ্তবয়স্ক আইন অভিযোগ করেছে কয়লা নিয়ে কেন্দ্রের দপ্তর কি করছে? ইউপি সীমান্ত দিয়ে যে গরু আসছে, বিজেপি শাসক দলের সহায়তায় গরু পার হচ্ছে, তাহলে তখন সেটা দেখা হচ্ছে না কেন? পশ্চিমবঙ্গে সরকারি অনুমোদন পাওয়া গরু বিক্রির হাট আছে। সেই হাটে ভিন্ন প্রদেশের গরু আসে এবং আইনসিদ্ধ পথেই আসে। কোনো জায়গায় যে চোরাচালান নেই এ কথা আমরা কোনো সময় বলিনি, সেখানে আসে। কিন্তু সেই গরু বাংলাদেশে চলে যাচ্ছে। সমস্যাটা এটাকে নিয়ে। কোনো রাজনৈতিক সহযোগিতা, প্রশাসনিক সহযোগিতা ছাড়া এমন কোনো ব্যক্তি নেই যে এখান থেকে গরুটা সে বাংলাদেশের বর্ডার সীমান্ত পার করিয়ে দেবে। এটা সীমান্তবর্তী জেলার মানুষ জানেন, এটা তৃণমূল কংগ্রেসও জানেন। কিন্তু প্রশ্ন হচ্ছে গরু থেকে যে টাকা উৎপাদিত হচ্ছে সেই টাকাটা ভিন্ন রাজ্যে চলে যাচ্ছে বিভিন্ন রুট দিয়ে। একটা লুম্পেন মানি জেনারেট হচ্ছে, সেই টাকা ঘুরে কোথায় যাচ্ছে, বিষয়টা সেটা নিয়ে প্রশ্ন। এখন সেই কথা তো যখন তদন্ত চলছে, কেউ তো গিয়ে সুমোটো সাক্ষী দিতে পারেন। তদন্তের স্বার্থে ব্রাত্য বসু, তিনি একজন অত্যন্ত গুণী মানুষ, সদ্য একাডেমি পুরস্কার পেয়েছেন। যখন বাংলার নেতারা এ ধরনের বিতর্কে জড়িয়ে পড়ছেন এবং কার্যত আমাদের রাজ্য কালিমালিপ্ত হচ্ছে, তিনি সরাসরি চলে যান না, সরাসরি চলে গিয়ে তাদের কাছে তার যুক্তিগুলো দিন যে কিভাবে বিহার, উত্তরপ্রদেশের লোক এই গরু পাচারকে সহযোগিতা করছে, সেখানকার বিজেপি সহযোগিতা করছে, সরকার সহযোগিতা করছে। এই তথ্যগুলো তিনি ওখানে দিন, এই তথ্যগুলো তিনি সরাসরি গিয়ে আদালতে দিন। এটা নিয়ে রাজনীতি করবার কোনো বিষয় নন। তিনি কি পদ্ধতিটাকে সমর্থন করেন নাই তার বিরোধিতা করেন, প্রশ্নটা এটাই। শুভেন্দু অধিকারী হুমকি নিয়ে কি বলবেন? যে চারজন বিধায়ককে হুমকি দিয়েছে। শুভেন্দু অধিকারীকে তো সারা পশ্চিমবঙ্গ জুড়ে হুমকি দিচ্ছেন। শুভেন্দু অধিকারীকে হুমকি দিয়ে তৃণমূলের বক্তৃতা শুরু হয়, আর শুভেন্দু অধিকারীকে হুমকি দিয়ে তৃণমূলের বক্তৃতা শেষ হয়। প্রত্যেক ঘটনার মধ্যেই শুভেন্দু অধিকারী প্রত্যক্ষ বা পরোক্ষভাবে আক্রমণের শিকার হন, তার পরিবার শিকার হয়, তিনি যেখানে থাকেন সেখানে আক্রান্ত হন। তো এই অবস্থা তো চলছে, তিনি কাকে হুমকি দেবেন? স্পিকার, এই চারজন কোন দলে আছেন স্পিকার বলুন। এ ধরনের দুর্ভাগ্যজনক পশ্চিমবঙ্গ বিধানসভার পরিণতি হবে এটা তো কোনোদিন কেউ আশা করেননি। স্পিকার মুকুল রায়ের মধ্যে তৃণমূলত্ব খুঁজে পেলেন না। স্পিকার এই চারজন বিজেপির প্রতীকে জেতবার পরে
তারা সরাসরি পতাকা নিয়ে তৃণমূল কংগ্রেসে যোগ দিল স্পিকার সেটাও দেখতে পেলেন না। এবার বিজেপির পরিষদীয় দলনেতা শুভেন্দু অধিকারীর বিরুদ্ধে ফ্লোরে দাঁড়িয়ে আজকে তারা তার বিরোধিতা করছেন, তার বিরুদ্ধে আওয়াজ তুলছেন, তার সম্পর্কে অভিযোগ আনছেন, আবার স্পিকার সেটা গ্রহণ করছেন। অত্যন্ত শ্রদ্ধা জানিয়েই বলছি, মাননীয় মানে লব্ধ প্রতিষ্ঠ আইনজীবী বিমান বন্দ্যোপাধ্যায়, তিনি একজন শক্তিশালী তৃণমূল নেতা হওয়ার মতো তিনি কাজ করছেন। তার কাছ থেকে এই ভূমিকা সমাজ, কোনো দল, এমনকি বিধানসভার 4টে দেওয়ালই প্রত্যাশা করে না। এই 4 জনেরই নিরাপত্তা দেওয়া হয়েছে আজকে থেকে, এবং 4 জনেরই বসার জায়গা বানিয়ে দেওয়া হয়েছে আজকে থেকে। 4 জনের নিরাপত্তা ব্যবস্থা করা হয়েছে আজ থেকে। এই 4 জন কোন দলে আছেন? এই 4 জন যদি বিজেপির সঙ্গে না বসেন, কারণ এদের মধ্যে একজন আবার বলেছিলেন আমি বিজেপিতেই আছি, তাদের সদস্যপদ বাতিল হচ্ছে না, তারা নাকি বিজেপিতেই আছেন। মুকুল রায় বিজেপিতেই আছেন। মুকুল রায় তৃণমূলে যোগ দিয়ে বললেন যে প্রধানমন্ত্রী তাকে দাঙ্গা লাগানোর জন্য ব্যবহার করতে চেয়েছিলেন, তাই তিনি প্রতিবাদ করেছেন, তিনি বিজেপি ছাড়লেন, তৃণমূল কংগ্রেসে যোগ দিলেন, দেশের প্রধানমন্ত্রীর আক্রমণ দিলেন, গলায় উত্তরীয় পড়লেন, মুখ্যমন্ত্রীর পাশে বসলেন। মুখ্যমন্ত্রী এ নিয়ে কোনো বিবৃতি দিলেন না। মুখ্যমন্ত্রী এটাও বললেন যে মুকুল নির্বাচনের সময় আমাদের বিরুদ্ধে খুব একটা বেশি কিছু বলেনি, মুকুল আসতে চেয়েছে, আমরা ওকে দলে নিয়ে নিলাম। তাহলে মুখ্যমন্ত্রী বলুন মুকুল রায় কোন দলে আছে? এই যে 4 জন যারা আজকে বিরোধিতা করছেন, এই বিরোধিতা কিসের জন্য করছেন? এটা তৃণমূল করছে, তাহলে কি করে তাদের সদস্যপদ থাকে? তারা যে স্বাধিকার ভঙ্গের নোটিশ নিয়ে আসা হচ্ছে, তারা আনতে পারে কি করে? আগে তো ওদের সদস্যপদ বাতিল করে দেওয়া উচিত স্পিকারের, বা স্পিকারকে তাদের উপরে এটা নির্দেশ দেওয়া যে তারা কোন দলে আছে স্পষ্টভাবে তারা জানাক অন দ্য ফ্লোর অফ দ্য হাউস, এবং স্পিকার সেটাকে এনডোর্স করুন। সেটার মধ্যে না গিয়ে দলের ভেতর থেকে 4 জনকে নিয়ে তারা ঘোরাঘুরি করছেন। তার মধ্যে শুভেন্দু অধিকারী, কিসের প্রমাণ আছে শুভেন্দু অধিকারী হুমকি দিয়েছেন? শুভেন্দু অধিকারীর হুমকিটা কে শুনেছে? শুভেন্দু অধিকারী কি বক্তব্য রেখেছেন কে শুনেছেন? বিরোধী অবস্থান, সেখান থেকে একজনের বিরুদ্ধে তিনি বলে দিলেন, আর তার জন্য পশ্চিমবঙ্গের মতো একটা এত বড় ঐতিহ্যশালী বিধানসভায় সেখানে এ ধরনের কাণ্ড ঘটবে? এ তো পুরো ব্যবস্থাটাই একটা তামাশা, একটা হাস্যকর পর্যায়ে নিয়ে গেছেন পুরো এই পরিষদীয় ব্যবস্থাকে। পরিষদীয় মন্ত্রী তিনি ওখানে বসে, যার কাজ হচ্ছে ফ্লোর কোঅর্ডিনেশন করা, যার কাজ হচ্ছে পুরো ব্যবস্থা দেখার, তিনি অন্য দলের থেকে লোক জয়েন করাচ্ছেন, হাতে পতাকা দিচ্ছেন বিধানসভার মধ্যে। প্রশাসনিক বৈঠকে মুখ্যমন্ত্রী যাচ্ছেন, সেখানে সরাসরি কেন্দ্রের বিরুদ্ধে আক্রমণ চলেছে। নবান্ন একটি সরকারি ভবন, সেখানে বসে কেন্দ্র সরকারের সমালোচনা, প্রধানমন্ত্রীর সমালোচনা প্রকাশ্যে হচ্ছে, সাংবাদিকদের ডেকে হচ্ছে, সাংবাদিকদের সামনে আমরা দেখতে পাচ্ছি। এটা তো, এই ব্যবস্থা তো কাম্য নয়। এটা কি কোনো সুস্থ স্বাভাবিক গণতান্ত্রিক পরিবেশে কাম্য? কিন্তু দুর্ভাগ্যের বিষয়, যারা এগুলো নিয়ে কথা বলেন, যারা প্রতিবাদী মানুষজন যারা আছেন, নিজের জীবনের ঝুঁকি নিয়ে বিভিন্ন সময় ওই পাঞ্জাবের বর্ডার, উত্তরপ্রদেশের বর্ডারে পৌঁছে যান, সেই মানুষগুলো কোনো মোমবাতি খুঁজে পাচ্ছেন না, সেই মানুষগুলো কোনো প্রতিবাদ করতে পারছেন না। আপনি আমার মতকে সমর্থন করতে পারেন, নাও পারেন, আপনি আমার বিরোধিতা করুন, সমালোচনা করুন, আমায় ঘৃণা করুন, আমার বিরুদ্ধে রাস্তায় নেমে প্রতিবাদ করুন, কিন্তু 161 জন পঞ্চায়েত নির্বাচনের পর থেকে খুন হলো, 56 জন খুন হয়ে গেল নির্বাচনের পরে। পশ্চিমবঙ্গে কোনো প্রতিবাদ নেই? পশ্চিমবঙ্গ নাকি প্রতিবাদী? পশ্চিমবঙ্গ পথ দেখায়। এই পশ্চিমবঙ্গের সুশীল সমাজের প্রতিনিধিরা আছেন, একটা শব্দ উচ্চারণ করতে পারেননি। মানে বিজেপি করলে খুন হতে হবে তাদের? এটা কোন রাজনীতি? কাশিয়াঙ্গের বিধায়ক তিনি বঙ্গভঙ্গের কথা বলছেন, তিনি স্পষ্ট জানাচ্ছেন উত্তরবঙ্গে তারা নতুন পূর্ণ রাজ্য চান। কি বলবেন আপনাদের অবস্থা? আপনার কাশিয়াঙ্গের বিধায়ক বিজেপি খণ্ড বিখণ্ডের ওপর বিজেপির কোনো আস্থা নেই। আমরা মনে করি পশ্চিমবঙ্গের ভৌগোলিক সীমারেখা অক্ষুণ্ণ রেখেই এখানে সুষম বিকাশ সম্ভব। আজকে যেই ক্ষোভ, অভিমান তৈরি হচ্ছে, বঞ্চনার কথা উঠছে, তার কারণ হচ্ছে ব্যাড গভর্নেন্স। তার জন্য কংগ্রেস, বামপন্থী এবং তৃণমূলরা দায়ী। সমস্ত জায়গাতেই ভিন্ন মত আছে, এবং ভিন্ন মতটা সেটা এতটাই প্রখর বা তার তীব্রতা এতটাই যে তার জন্য 144 ধারা জারি করা হচ্ছে। ভিন্ন মত আছে বলেই
আজকে পানিহাটির কাউন্সিলর খুন হয়েছেন, ভিন্নমত আছে বলেই ঝালদার কংগ্রেস কাউন্সিলরকে গুলি করে খুন করা হয়েছে। এগুলো সমস্ত ভিন্ন মতেরই প্রতিফলন, প্রতিধ্বনি। কিন্তু এই 144 ধারার ব্যাপারে পার্টিকুলার মহোদয় বলছেন যে প্রশাসনিকভাবে এটা তো করা সরকারের কাজ, কারণ গোটা রাজ্য জুড়ে বিরোধীরা একটা বিশৃঙ্খল অবস্থা তৈরি করার চেষ্টা করছে। তা ভোট গঠনের মতো একটা প্রশাসনিক ব্যাপার। একদিকে বলছেন পশ্চিমবঙ্গে বিজেপির কোনো অস্তিত্ব নেই, বিরোধীদের খুঁজে পাওয়া যাচ্ছে না, বুথে এজেন্ট নেই, প্রার্থী দিতে পারছে না, কোথাও বিজেপি নেই, বিজেপি উবে গেছে। বিজেপি কিছু বহিরাগতকে নিয়ে এসে মানুষকে ভুল বুঝিয়েছিল, নাটক তৈরি করেছিল। বিজেপি নেই, বিজেপির কোনো সংগঠন নেই, বিজেপির কোনো নেতা নেই, বিজেপি চলে গেছে, বিজেপি শেষ। বিজেপি মিউনিসিপ্যালিটিতে নেই, বিজেপি কর্পোরেশনে নেই, বিজেপি পার্থ চট্টোপাধ্যায়ের বাড়ির গলিতে নেই, বিজেপি পার্থ চট্টোপাধ্যায়ের বাড়ির ছাদে নেই, বিজেপি তো কোথাও নেই। তাহলে কেন বিজেপির নাম নিয়ে আসা হচ্ছে? কেন আজকে অর্জুন সিংয়ের বিরুদ্ধে 122টা মামলা চলেছে? আজকে অর্জুন সিংয়ের বাড়ির পাশে কজন বিজেপি কর্মী খুন হয়েছেন গত 1 বছরের মধ্যে? আজকে যদি আমাদের সেই ক্ষমতা থাকতো যে তৃণমূল এবং পুলিশের যৌথ বাহিনীকে রুখে দেওয়ার ক্ষমতা, তাহলে তো একতরফা নির্বাচন হতো না। সে ক্ষমতা তো আমাদের নেই। কিন্তু আজকে তৃণমূল কংগ্রেস এই 144 ধারা জারি করে প্রমাণ করলো যে দখলদারির রাজনীতির শেষ পরিণতি কি হতে পারে। সমস্ত যদি বিরোধী শূন্য হয়ে যায়, পুরোটাই যদি দখলদারি হয়, তাহলে তার ধ্বংসের বীজটা তার মধ্যেই নিহিত থাকে। এবং তার কারণেই আজকে এই খুন পর্যন্ত চলে গেছে। শুধু বিরোধীদের হাত থেকে বাঁচানোর জন্য নয়, বিরোধীদের শুধু মারা যাওয়াটাকে আটকে দেবার জন্য নয়, তৃণমূল কংগ্রেসের কর্মীদের তৃণমূলের হাত থেকে বাঁচানোর জন্যও পশ্চিমবঙ্গে এই সরকারটার আর প্রয়োজন নেই। সেটা হচ্ছে যে যা কাশ্মীর ফাইল বিভিন্ন জায়গায় বাধা দেওয়া হচ্ছে, দেখতে কালকে নবীনাথেও ভেতরে গন্ডগোল হয়েছে। জোর করে সত্য থেকে মানুষকে দূরে সরিয়ে রাখবার চেষ্টা করছেন। কিছু মানুষ আছেন প্রগতিশীল, তাদের প্রগতিশীলতার কারণে আজকে এই অবস্থা ভারতবর্ষের মধ্যে তৈরি হয়েছে। কিন্তু ভারতবর্ষে গত 7 বছরে প্যারাডিয়াম শিফট হয়ে গেছে। সরস্বতীকে যৌনকর্মী বললে প্রতিবাদ হবে, ভারতবর্ষের মাটিতে কারণ নগ্ন দেবদেবীর ছবি আঁকতে গেলে প্রতিবাদ হবে। সেই প্রতিবাদটা যদি বেশি হয়ে যায়, মাত্রাতিরিক্ত হয়ে যায়, সেটা অযাচিত না হলেও মানে কাঙ্ক্ষিত না হলেও হবে। সত্য এতদিন পর্যন্ত চেপে রাখা হয়েছিল, পাঠ্যপুস্তক থেকে বহু ইতিহাসকে মুছে দেওয়া হয়েছে। আজকে ইতিহাসের সেই ঘটনাকে মানুষের সামনে তুলে আনা হয়েছে। কি থেকে তুলে এনেছেন? তাদের অভিনন্দন যিনি এই ছবিটি করেছেন, যে তিনি সাহস দেখিয়েছেন, করার সাহস দেখিয়েছেন। কিছু করলে সবসময় এ ধরনের কথা হতে হবে। আমাদের পশ্চিমবঙ্গের একজন বামপন্থী নাট্যকার, মানে অত্যন্ত শ্রদ্ধেয় ব্যক্তি, প্রবীণ মানুষ চন্দন সেন, তিনি সংখ্যালঘু সমাজের মহিলাদের দুঃখ দারিদ্র্য নিয়ে এবং তাদের যন্ত্রণা নিয়ে একটি নাটক করেছিলেন, বিয়েগাউনি কানন চাপা। এই যে সাহসটা তিনি দেখিয়েছিলেন, তার জন্য তার নাটকের দলকে বিভিন্ন জায়গায় আক্রমণের শিকার হতে হয়েছিল। সেখান থেকে তিনি বেরিয়ে এসছেন। নাটক চলে, একাডেমিতে চলে, বিভিন্ন জায়গায় চলে, সবাই দেখতে চান। তো কেউ যদি এটা কোনো ঘটনা, প্রকৃত যে ঘটনা সত্যটাকে উপস্থাপিত করেন বিকৃত না করে, যা করা হয়েছে সেটা টিপ অফ দ্য আইসবার্গ। ওই ছবিটি প্রথম দিন মুক্তির দিনে আমি দেখেছি, যেটা অত্যাচার যেটা হয়েছিল তার খুব কম শতাংশ ওখানে চিত্রায়িত হয়েছে। যা হয়েছে সেটা ভারত সরকার এবং সেই সময়কার যে কংগ্রেস সরকার ছিল তাদেরই ফাইলে যে লিপিবদ্ধ আছে তার উপরই ভিত্তি করে করা হয়েছে। যদি কোনো জায়গায় ইতিহাসের বিকৃতি বা অন্য কোনো উদ্দেশ্য থেকে থাকে, তার জন্য আদালতের দরজা খোলা আছে। কিন্তু এই বিবৃতিটা করা হচ্ছে এই কারণেই সংখ্যালঘু ব্লক ভোটের স্বার্থে। পশ্চিমবঙ্গের সুস্থ স্বাভাবিক সংখ্যালঘু মানুষজন আমার মনে করে না তারা এই বিচ্ছিন্নতাবাদীদের সঙ্গে থাকবেন বা তাদের সঙ্গে একই সুরে কথা বলবেন। বলছি, ঝালদার খুনটা নিয়ে পরিবারের লোকেরা বলেছে পুলিশ কেস প্রকাশ করেছে, কিন্তু কার সাথে কথা বলে কেস প্রকাশ করেছে, কার সাথে কথা বলে ছপিয়ে গেছে। পুলিশের এই বক্তব্যের বিপরীতে পরিবারের বক্তব্য। পরিবার এটাও বলছে যে পুলিশ বলছে সেদিন এই ঘটনা নিয়ে বেটিং হয়েছিল। ওরা বলছে এটা পলিটিক্যাল মার্ডারকে শেষ পর্যন্ত বেটিং এর চেয়ারে ঢুকেছে। আমরা তো প্রথমেই বলেছি
যখন তাদের কথোপকথন ভাইরাল হয়ে গেছে, ঝালদার প্রত্যেকটি মানুষ জানেন কে খুন করেছেন, কারা খুন করেছে, কাদের কারণে এই হত্যা সংগঠিত হয়েছে। এ নিয়ে কংগ্রেস দল হিসেবে তাদের বক্তব্য রেখেছে, তাদের পরিবার এর বক্তব্য সামনেই। যেরকম আনিস হত্যাকাণ্ডের তদন্ত হঠাৎ চাপা পড়ে গেল, দুজন পুলিশ ধরা পড়লো, সেই দুজন বললো তারা ওসির নির্দেশে গেছে, ওসিকে ছুটিতে পাঠিয়ে দেওয়া হলো। এখন অনিশটা শুকোতে না শুকোতেই আবার ঘটনাচক্রে ঝালদা চলে এসেছে, পানিহাটি চলে এসেছে। কোনো জায়গায় একদম ঠান্ডা ঘরে পাঠিয়ে দেওয়া হবে তদন্তকে, আর কোনো জায়গায় আগে থেকেই তদন্তের সিদ্ধান্ত ঘোষণা করে দেওয়া হবে, সেটার সঙ্গে বিজেপির নাম জড়িয়ে দেওয়া হবে। এই প্রক্রিয়া চলেছে। আরেকটা বিষয় হচ্ছে যেখানে বলা হচ্ছে যে যেখানে আন্ডারওয়ার্ল্ডের লোক পাওয়া যাচ্ছে, যেখানে ভাড়াটে খুনি ঢুকে পড়েছে, ল অ্যান্ড অর্ডার নিয়ে সিরিয়াস ইস্যু তৈরি হয়ে গেছে, কাউন্সিলরকে পয়েন্ট ব্ল্যাঙ্ক থেকে গুলি করে মারা হচ্ছে, তাদের কোনো নিরাপত্তা নেই। কিন্তু 4 জন বিধায়ককে আরেকজন বিধায়ক হুমকি দিতেই তাদের পুলিশি নিরাপত্তা গ্রেড অফ দেওয়া। শুভেন্দু অধিকারী এখনো পর্যন্ত কাউকে কোনো হুমকি দেননি। শুভেন্দু অধিকারী এবং শুভেন্দু অধিকারীর পরিবার, তার পিতা শিশির অধিকারী, তারাও হুমকির শিকার। হ্যাঁ, অবশ্যই এদের কোনো নিরাপত্তা নেই। অথচ শুভেন্দু অধিকারীর একটা হুমকির পরিপ্রেক্ষিতে ঘণ্টাখানিকের মধ্যে একদম পুলিশি নিরাপত্তার ব্যবস্থা করে দেওয়া হলো। এগুলো কীভাবে দেখছে? তৃণমূলের অবস্থান অত্যন্ত স্পষ্ট। তৃণমূলের কাছে প্রশাসনটা রাজনীতির জন্য ব্যবহার করা হয়। তাদের বিভাজনের রাজনীতি, তাদের সস্তার রাজনীতি এবং সর্বোপরি ওই কেন্দ্র বিরোধিতা, মোদী বিরোধিতার রাজনীতি এবং তার উপরে একদলীয় একচেটিয়া একাধিপত্য কায়েম করার রাজনীতির জন্য এখানে প্রশাসনকে ব্যবহার করা হয়। তাই এটা সম্পূর্ণ একটা রাজনৈতিক নাটকে প্রশাসনকে ব্যবহার করা হচ্ছে। অথচ তৃণমূল কংগ্রেস তো না, চেষ্টা তারা করছে, 144 ধারা জারি করে চেষ্টা করছে কাউন্সিলরদের হাত থেকে, বা ভাবি চেয়ারম্যান আর মানে গোপন ব্যথা নিয়ে যে চেয়ারম্যান হতে পারলেন না, বসে আছেন, তার হাত থেকে আরেকজনকে রক্ষা করবার জন্য তারা 144 ধারা জারি করছে। পুরোটাই যে ভুল কাজ করছে তা নয়, ঠিকঠাক কিছু কিছু কাজ করছে। কাশ্মীর ফাইল নিয়ে যদি বিরোধিতা বাড়ে, বিজেপি আগামী দিনে সমর্থনে মাঠে নামবে? কাশ্মীর ফাইল নিয়ে যদি বিরোধিতা বাড়ে, প্রতিবাদ বাড়ে জায়গায় জায়গায়, তাহলে বিজেপি আগামী দিনে সমর্থনে মাঠে নামবে? এতদিন পর্যন্ত যারা বলছিলেন এই যে কিছু বুদ্ধি, মানে যারা বিজেপির উপরে আঙুল তোলেন, মত প্রকাশের অধিকার, ফ্রিডম অফ এক্সপ্রেশন, বিভিন্ন সময় ট্রাক্টরের ওপরে গিয়ে বসে পড়েন সিলেক্টিভ প্রতিবাদীরা, তারা নিশ্চয়ই আশা করি ভবিষ্যতে এটার প্রতিবাদ করবেন। তবে সংঘবদ্ধভাবে তরুণ প্রজন্ম, মানুষ এর প্রতিবাদ করবে। মানুষ ইতিহাস জানতে চান, মানুষ যে কোনো ভালো লাগা, যে কোনো একটি ছবি দেখতে চান, ছবিটির উপরে আগ্রহ তৈরি হয়েছে, মানুষ যাচ্ছেন। মানুষের এই স্বতঃস্ফূর্ত আবেগকে যারা আটকে দেওয়ার চেষ্টা করছেন, তারা শেষমেশ পরাজিত হবেন।